হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডেভ পয়েন্টে স্বাগতম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল কনসেপ্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ভেরিয়েবল কি, পাইথন প্রোগ্রামিং এ ভেরিয়েবল কিভাবে কাজ করে, তারপরে বোঝার চেষ্টা করব যে পাইথনে কিভাবে ভেরিয়েবল মেমরি অ্যালোকেট করে থাকে, এবং আমরা কিছু কম্পারিজন দেখব সি প্রোগ্রামিং এর সাথে, এবং সবশেষে পাইথনে কিভাবে মেমরি অ্যালোকেট হয়ে থাকে তা বোঝার জন্য আমরা আইডি ফাংশনের ব্যবহার দেখব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ভেরিয়েবল কি। ভেরিয়েবলের মাধ্যমে আমরা কম্পিউটার মেমরিতে ডাটা স্টোর করে থাকি, যা আমরা প্রোগ্রামে বারবার ব্যবহার করতে পারি। অর্থাৎ ভেরিয়েবল হলো কম্পিউটার মেমরিতে একটা লোকেশন যেখানে আমরা ভ্যালু রাখতে পারি, এবং সেই ভ্যালু ভেরিয়েবলের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি ও কম্পিউটার প্রোগ্রামে বিভিন্ন অপারেশনে আমরা ব্যবহার করতে পারি। পাইথন প্রোগ্রামিং ক্ষেত্রে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। যেমন প্রোগ্রামিং সিতে আমাদের ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করতে হয়, এবং যে ডেটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় শুধু আমরা সেই ডেটা টাইপের অর্থাৎ সেই টাইপেরই আমরা ভ্যালু বা ডাটা আমরা রাখতে পারি। কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না, ডাইরেক্ট আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কোনো ভ্যালু অ্যাসাইন করে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে ভেরিয়েবল ডেটা টাইপে উল্লেখ করতে হয় না, কারণ পাইথন ভেরিয়েবল হলো ডাইনামিক টাইপের। অর্থাৎ আমরা যে টাইপের ভ্যালু ভেরিয়েবলে অ্যাসাইন করব সেই টাইপেরই ভেরিয়েবল অটোমেটিক ক্রিয়েট হবে, এবং আমরা চাইলে একই ভেরিয়েবলে ভিন্ন ভিন্ন ডাটা টাইপের ভ্যালু আমরা রাখতে পারি। আমরা এখন এই প্রতিটি কনসেপ্টকে প্রোগ্রামের মাধ্যমে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের পাইথনের লেকচার 9, এবং এই ফোল্ডারের ভিতরে আমি variables.py নামে একটি ফাইল খুলেছি। এখন এখানে আমরা প্রোগ্রাম করব। সো আমাদের ভেরিয়েবলের কনসেপ্টটা কি ছিল, যে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি জাস্ট আমরা ভ্যালু অ্যাসাইন করে। আমাদের কোনো ডেটা টাইপসের প্রয়োজন নাই, ওকে, আমাদের কোনো ডিক্লারেশনের প্রয়োজন নাই। সো আমরা জাস্ট একটা ভেরিয়েবল নাম দিব, সাপোজ নাম 1, এবং আমরা এখানে অ্যাসাইন করলাম 10। তাহলে যখন এই লাইনটা আমরা এক্সিকিউট করব, অর্থাৎ রান দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমাদের কম্পিউটার মেমোরিতে একটি মেমোরি অ্যালোকেট হবে, এবং সেখানে ভ্যালুটা 10 এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। সো এখন যদি আমরা এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ এই 10 এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এই নাম ভেরিয়েবলের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এখন যদি আমরা জাস্ট এটাকে প্রিন্ট করি নাম 1, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে, তাই না? সো আমাদের 10 প্রিন্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এখানে আমরা নাম 1 ভেরিয়েবলে আমরা 10 অ্যাসাইন করেছি। এখন যদি আমরা এখানে একটা স্ট্রিং অ্যাসাইন করি, সাপোজ নাম 1 আমরা দিলাম 10, ওকে, তাহলে এখানে কিন্তু আমরা ইন্টিজার টাইপের একটি ভ্যালু অ্যাসাইন করেছিলাম, কিন্তু এখানে আমরা করছি স্ট্রিং টাইপের ভ্যালু। তাহলে কি ঘটবে? তাহলে এই নাম 1টা এখন কিন্তু একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয়ে যাবে। ওকে, সো এটা ডাইনামিক্যালি, অর্থাৎ এটা কিন্তু আমাদের রান টাইমে অটোমেটিক ভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা টাইপটা আমাদের কোনো ডিক্লারেশনের প্রয়োজন পড়ছে না, ডাটা টাইপস। সো এটা পাইথনের ক্ষেত্রে অটোমেটিক এই ভ্যালুর ধরন অনুযায়ী আমাদের এই ডাটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি এখন প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের এটা কারেক্টভাবে প্রিন্ট হবে। ওকে, তো তাহলে আমাদের কি প্রিন্ট করবে? ফার্স্টে আমাদের 10 প্রিন্ট করবে এখানে, এবং পরের বারে আমাদের 10টা স্ট্রিং আকারে প্রিন্ট করবে। ওকে, সো আমরা যদি এটাকে রান করি এখন, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফার্স্টে 10 প্রিন্ট হয়েছে, তারপরে স্ট্রিং আকারে 10 প্রিন্ট হয়েছে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে পাইথনের ভেরিয়েবল হচ্ছে ডাইনামিক টাইপের, অর্থাৎ আমরা যেই ভ্যালু অ্যাসাইন করব সেই ভ্যালুর ধরন অনুযায়ী ভেরিয়েবলের টাইপটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে যেমন ইন্টিজার টাইপের আমরা ভ্যালু অ্যাসাইন করেছি, সো এখানে আমাদের এই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের। আমরা এখন আবার সেম ভেরিয়েবলে আমরা যদি স্ট্রিং অ্যাসাইন করি, তাহলে এখন এই ভেরিয়েবল টাইপটা কি হয়ে যাবে? স্ট্রিং টাইপের। তাহলে আমরা কি বুঝলাম? যে পাইথনের ভেরিয়েবল হচ্ছে ডাইনামিক টাইপের, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুর ধরন অনুযায়ী এটা টাইপটাও চেঞ্জ হয়ে যায়, এবং পাইথনের ক্ষেত্রে আমাদের কোনো ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না, এবং কোনো ডেটা টাইপস দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আশা করি ভেরিয়েবলের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে পাইথনে ভেরিয়েবল কিভাবে মেমরি অ্যালোকেট করে থাকে। প্রোগ্রামিং সিতে ভেরিয়েবল কম্পাইল টাইমে স্ট্যাটিকলি মেমরি অ্যালোকেট করে থাকে, অর্থাৎ একটি ভেরিয়েবলের সাইজ ও মেমরি লোকেশন কম্পাইল টাইমে নির্ধারিত হয়, এবং আমরা সিতে এক্সপ্লিসিটভাবে একটি ভেরিয়েবলের ডেটা টাইপ দেই, এবং এই ডেটা টাইপ উল্লেখ করার কারণে ভেরিয়েবলের সাইজ কত হবে তা শুরুতেই ম্যানুয়ালি ফিক্সড হয়ে যায়, এবং সেই অনুযায়ী কম্পিউটার মেমরিতে জায়গা অ্যালোকেট করে। উদাহরণস্বরূপ এই সি প্রোগ্রামে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটি হচ্ছে নাম 1 আর একটি হচ্ছে নাম 2, এবং এই দুটি ভেরিয়েবলে আমরা একই ভ্যালু অর্থাৎ 10 অ্যাসাইন করেছি।
তাহলে এক্ষেত্রে কম্পিউটার মেমোরিতে 4 বাইট করে ইন্টিজার টাইপের দুটি মেমোরি অ্যালোকেট হবে। ধরলাম এই দুটি মেমোরি অ্যাড্রেস হলো 1001 এবং 1002। এক্ষেত্রে মেমোরি অ্যালোকেট ফিক্সড এবং কম্পাইল টাইমে এটা অ্যালোকেট হয়। কিন্তু পাইথনে মেমোরি অ্যালোকেট হয় ডাইনামিকলি ও রান টাইমে। অর্থাৎ পাইথনে ভেরিয়েবলের ডেটা টাইপ দিতে হয় না, ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করে ডাইনামিকলি মেমোরি অ্যালোকেট হয়ে থাকে। পাইথনে যদি আমরা সেম এক্সাম্পলটা দেখি, অর্থাৎ পাইথনে যদি আমরা একই ভ্যালু অ্যাসাইন করি দুটি ভিন্ন ভেরিয়েবলে, তাহলে প্রথমে num1 = 10 এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে কম্পিউটার মেমোরিতে একটি জায়গা অ্যালোকেট হয় এবং সেই জায়গাতে আমাদের 10 অ্যাসাইন হয়। সাপোজ আমরা ধরলাম যে এই মেমোরির অ্যাড্রেস হচ্ছে 1001। এখন যখন num2 = 10 এই লাইনটা এক্সিকিউট হয়, তখন আবার নতুন মেমোরি অ্যালোকেট না হয়ে 10 ভ্যালুর মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে। অর্থাৎ এক্ষেত্রে মেমোরি ক্যাশে থাকা সেম ইন্টিজার অবজেক্টকে রেফার করে। কিন্তু আমরা যদি আবার num2 = 20 দেই, অর্থাৎ ভিন্ন ভ্যালু দেই, তাহলে কিন্তু আবার নতুন করে মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট হবে এবং সেখানে ভ্যালু স্টোর করবে। সো আমরা এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আইডি ফাংশনটি ব্যবহার করব। এই আইডি ফাংশনটি কি? আইডি ফাংশন হচ্ছে কোনো একটি অবজেক্টের ইউনিক আইডেন্টিফায়ার রিটার্ন করে। অর্থাৎ সেই অবজেক্ট হতে পারে কোনো একটি ইন্টিজার, কোনো একটি স্ট্রিং, এরকম যে কোনো অবজেক্টের ইউনিক আইডেন্টিফায়ার রিটার্ন করে। এবং দুটি অবজেক্টের যদি আইডি সেম হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটির মেমোরি লোকেশন হচ্ছে সেম। সো এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টটিকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা এখন প্রথমে num1 = 10 অ্যাসাইন করলাম এবং num2 = 10 অ্যাসাইন করলাম। তাহলে আমাদের দুটি ভেরিয়েবলে সেম ভ্যালু আমরা অ্যাসাইন করেছি। এখন আমরা প্রিন্ট করব আইডি num1 এবং আইডি num2। তাহলে এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে এই দুটির আইডি কিন্তু সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি ভেরিয়েবলের আইডি কিন্তু সেম, অর্থাৎ এরা সেম লোকেশনে পয়েন্ট করছে। ওকে, কিন্তু এখন যখন আমরা এটাকে 20 করে দিব, তখন কিন্তু আমাদের এই আইডিটা ডিফারেন্ট হয়ে যাবে। সো এখন কিন্তু এটা দুই ধরনের আইডি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি ঘটছে? যখন আমরা num1 এ 10 দিয়েছি এবং num2 তে 10 দিয়েছি, তখন আমাদের দুটি ভেরিয়েবল সেম মেমোরি লোকেশনে পয়েন্ট করছে। এবং যখন আমরা ভিন্ন ভ্যালু দিচ্ছি দুটি ভিন্ন ভেরিয়েবলে, তখন আমাদের কি হচ্ছে? দুটি ভিন্ন লোকেশনে পয়েন্ট করছে। সো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই আইডি সেম হওয়াটা শুধু স্ট্রিং, তারপরে ইন্টিজার এই জাতীয় ডেটা টাইপসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্য ধরনের ডেটা টাইপ যেমন লিস্ট, ডিকশনারি এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের আইডিটা সেম হবে না। সো যখন আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করব। তাহলে আজকে আমরা ভেরিয়েবলের বেসিক কনসেপ্টগুলো আজকে আমরা জানার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করব এবং ডেটা টাইপসের বিভিন্ন বেসিক কনসেপ্টগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।